নমস্কার, আমি শুভদীপ। আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আজ আপনারা শুনবেন তারানাথ তান্ত্রিকের আরও একটি রোমহর্ষক কাহিনী, তারানাথ তান্ত্রিক ও মৃত্যুর আগের রাত। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন, তারানাথ তান্ত্রিক ও মৃত্যুর আগের রাত। কিশোরীর বাড়িয়ে দেওয়া পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরিয়ে পরপর কয়েকটা টান দিয়ে ঘরময় ধোঁয়ার কুণ্ডলি ছাড়তে ছাড়তে তারানাথ বলল, না, কানে যতটা শুনেছিলাম ততটা নয়। লোকের কথা শুনে ভেবেছিলাম লোকটি বোধহয় কোনো উচ্চ মার্গের সাধু। ক্ষমতা যে কিছু নেই তা বলছি না, সাধনার ফলে কিছু শক্তি হয়তো পেয়েছে, কিন্তু যতটা বুঝলাম সবই ওই নিম্নতন্ত্রের বিদ্যা। বললাম, কেন? আপনার এমনটা মনে হওয়ার কারণটাই তো ঠিক বুঝতে পারলাম না। আমার কিন্তু লোকটিকে নিম্নতন্ত্রের সাধক বলে মনে হয়নি। আমার কথায় তারানাথ একটু হাসল, তারপর বলল, তোমরা তন্ত্রের কতটাই বার বোঝো, কতটাই বার দেখেছো। তোমরা হয়তো লোকটির ওইসব অলৌকিক ক্ষমতা দেখে ভাবছো লোকটি বোধহয় কত কি সাধনাই সিদ্ধি লাভ করে ফেলেছে। এমনটা ভাবা অন্যায় নয়। আমি যদি এই পথে না যেতাম তাহলে আমারও মনে মনে এত কিছুই হতো। কিন্তু তোমরা তো জানো, জীবনে সাধু সঙ্গ আমি কম করিনি। তন্ত্রের অনেক গুরুহ কথা আমি জানি, যা সাধারণ লোকে বিশ্বাস একেবারেই করবে না। এইবার কিশোরী বলল, তার মানে আপনি বলতে চাইছেন এর থেকেও বড় অবিশ্বাস্য ঘটনা ঘটে? আলবাত ঘটে। এর থেকেও হাজার হাজার অবিশ্বাস্য প্রতিনিয়ত দুনিয়ায় ঘটে চলেছে এবং ভবিষ্যতেও ঘটবে। তোমরা এই উনুনে পা ঢুকিয়ে দিয়ে আগুন লাগিয়ে চাল ফুটিয়ে খাওয়াকেই যদি উচ্চ মার্গের সাধকের কথা বলো, তাহলে বিশু ঠাকুরের সেই মানুষ থেকে একটা জলজ্যান্ত কুকুরের রূপ নেওয়াকে কি বলবি? কিংবা যদি বলি আমার ওই অমর জীবনের কথা, যার বয়স কিনা কোনো এক অজানা নিয়মের জেরে থমকে গিয়েছে, কিংবা যদি বলি বীরভূমের সে মাতু পাগলির কথা, সে কিনা আমাকে ভেলকি দেখিয়েছিল। মনে হয়েছিল আমি নদী থেকে মৃতদেহ তুলে এনে সব সাধনায় বসলাম। তারপর ঘটে গেল কত সব ভয়ঙ্কর কাণ্ড। আমি এমনও এক সাধুকে দেখেছিলাম যে কিনা প্রতি রাতে নদীর ধারে নিজের পেট চিরে ভেতরের সব কিছু বের করে এনে নদীর জলে ধুয়ে নিত। তাই বলে কি সেই সাধুকে আমি কোনো উচ্চ মর্গের সাধক বলবো? না, 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 একেবারেই না। কারণ এই সব দেখে অবাক হয়ে যখন জিজ্ঞেস করেছিলাম, তখন সেই সাধুই আমাকে বলেছিল, জীবনে কিছু তুচ্ছ সাধনাই করতে পেরেছিলাম, তার বিনিময়ে কিছু শক্তিও পেয়েছি। কিছু রাখতে পেরেছি, আবার কিছু পারিনি। আমরা মানুষ, কোনো দেবতা তো নয়। এইসব শক্তি ধরে রাখার জন্য ক্ষমতা চাই, কিন্তু সেসব আমাদের নেই। ধরে নাও এটাও আমার একটা শক্তি। আমি প্রথমেই বুঝেছিলাম যে সাধু কোনো নিম্ন শ্রেণীর তন্ত্রের সাধনা করে, কিন্তু সেই দিনের ওনার বলা কথায় আমি দেখেছিলাম হতাশা, নিজের অপারগতা, দুঃখ, কষ্ট। এমন অনুভূতি তখনই সম্ভব
যখন পুরো একটা জীবন কাটিয়ে দেওয়ার পর হঠাৎ করেই মনে হয় জীবনে রেখে যাওয়ার মতন কিংবা জীবনে প্রাপ্তি বলতে তেমন কিছুই নেই। তোমাদের তো বললাম তন্ত্র একটা বিশাল মহাসাগর। আমরা মানুষ হয়ে এর তল খুঁজে পাবো না কখনোই। কথাগুলো বলতে বলতে তারানাথ কেমন যেন আনমনা হয়ে পড়ল। হাতে জ্বলতে থাকা সিগারেটে একটা টান দিয়ে তাকিয়ে রইল জানালার ফাঁক দিয়ে বহু দূরের ওই নীল আকাশের দিকে। এইবার আমাদের এই আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বলা যাক। তারানাথের সঙ্গদোষেই হোক বা যে কারণেই হোক, অলৌকিকতায় খানিকটা ভক্তি এসেছে বোধহয়। তাছাড়া হাত দেখানোর ঝোঁক চিরকালেরই, আর এখন আরো বেশি করে সাধু দর্শনে আগ্রহ জন্মেছে। তবে হাত দেখাবো বলে নয়, এমনিতেই। আজকেও আমি আর কিশোরী যথাসময়ে মঠলেনের বাড়িতে অর্থাৎ তারানাথের ডেরায় আসতেই তারানাথ বলল, বসো না, চলো একবার ঘুরে আসি। শুনলাম কাছে এক মস্ত বড় সাধক এসেছেন নাকি। লোকে বলা বলি করছে সাধু নাকি লাকড়ি খড়ি নয়, তার বদলে নিজের পা উনুনে জ্বালিয়ে রেঁধে খেয়ে বেড়ায়। তারানাথের এমন কথা শুনে ঝোঁকটা এক ঝটকায় বেড়ে গেল। আমি তারানাথ আর কিশোরী গেলাম, আর শুধু গিয়ে অবাকই হলাম না, বরং বিস্ময়ে আমার চোখ স্থির হয়ে গেল। লোকে ভুল বলছে না, দেখলাম কথাটা সত্যি। সাধু খুব সম্ভবত একটু আগেই রান্না করেছে, কারণ এখনো তার ডান পায়ের গোড়ালিটা দগদগ করছে, ঠিক যেমন জ্বলন্ত কাঠে জলের ছিটে দিয়ে নিভিয়ে দেওয়া হয়, ঠিক তেমনটাই। পাশেই একটা মাটির পাতিলে ধোঁয়া উঠছে, আতপ চালের গন্ধে আশপাশটা ম ম করছে একেবারে। আধ ঘন্টা বাদে আমরা যখন ফিরে আসলাম, তখন থেকেই দেখলাম তারানাথের কণ্ঠে একটা হতাশার ছাপ। আস্তে আস্তে বেশ কয়েকবার সে বলল, না 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 না, ভেবেছিলাম হয়তো উচ্চ মার্গের সাধক, কিন্তু ইনিও ওই নিম্নতন্ত্র নিয়েই থাকে। সারা জীবন সাধনা করে যদি ওই পায়ে আগুন লাগিয়ে রান্না করারই শক্তি পাওয়া যায়, তাকে আমি সাধনা বলি না বাবা। তন্ত্রে অনেক ধাপ রয়েছে, এইসব বিদ্যা অতি নিম্নতন্ত্রেই পাওয়া সম্ভব। তারানাথ ততক্ষণ পর্যন্ত বিড়বিড় করতে লাগলো যতক্ষণ না আমরা বাড়ি পৌঁছালাম। বাড়ি এসেই কিশোরীর থেকে একটা পাসিংশ চেয়ে নিয়ে পরপর কয়েকটা টান দেওয়ার পরের ঘটনাই আগে বলেছে। তারানাথের এমন হঠাৎ ঔদাসীন ভাব দেখে খানিকটা ভয়ই হলো। এই বুঝি আজকে গল্প ফেঁসে যাবে। দেখলাম আমার বন্ধু কিশোরী সেনও আমার দিকেই তাকিয়ে আছে। আলোচনার মোড় অন্যদিকে ঘোরানোর জন্যই বললাম, আচ্ছা ঠাকুরমশাই, আপনি তো আমাদের অনেক গল্পই বলেছেন, আপনার এই পথে আসার ঘটনাটাও জানি, কিন্তু আপনার জীবনে এমন কোনো ঘটনা আছে যা আপনি চান আবারও ঘটুক? তারানাথ বেশ কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে অবশেষে বলল, হ্যাঁ, এমন তো অনেক ঘটনাই রয়েছে, তবে বিশেষ করে এই একটি করে ঘটনা আলাদা করা সম্ভব নয়, তা শক্তই হবে। তবে হ্যাঁ, আমার দেখায় এমন একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রেশ এতই যে আমার মনে দাগ কেটেছিল যে সেই সময়ে মনে হয়েছিল আমার পরম শত্রুরও যেন এমন পরিণতি না হোক। হ্যাঁ, কোনো ভয়ঙ্কর ঘটনা? আরে বলুন না, সেটাই একটু শুনি। তারানাথ কিছুক্ষণ চুপ করে বসে থাকল। তার দুই চোখের পাতা বন্ধ, কিন্তু বুঝতে পারছি বন্ধ পাতার ওই ভেতরের চোখ দুটো শান্ত নয়, তারা অনবরত ছুটে চলেছে, আর তার প্রভাব ফুটে উঠছে বন্ধ চোখের পাতায়। আমি আর কিশোরী একটু নড়ে চড়ে বসলাম, কারণ তারানাথের কাছে আমরা এতদিন ধরে আসি, তাই আমার পূর্ব অভিজ্ঞতা বলছে এইবার গল্প শুরু হবে। প্রতিবারের মতো এইবারও আমাদের অনুমান সত্যি হলো। তারানাথ গল্প বলতে শুরু করলেন।
ভাদ্র মাসের টিপটিপানি বৃষ্টির দিন এই আকাশ ফাঁকা হয়ে যায়, আবার হঠাৎ করেই নীল আকাশের বুকে কালো মেঘ এসে ঢেকে যায়। 3 দিন ধরে এক ধাক্কায় বৃষ্টি পড়ছে। গ্রামের পথ ঘাট একেবারে সম্পূর্ণ ডুবে গিয়েছে। পাক ভেজা হয়ে ভিজতে ভিজতে আমি এক মন্দিরে আশ্রয় নিলাম। মন্দিরটা পুরনো হলেও এখনো দিব্যি পুজো হয়। আমি যে থাকবো সেটা বুঝতে পেরেই মন্দিরের পুরোহিত আমার দিকে এগিয়ে এসে বললেন, তুমি কি এখানেই আজ থাকবে? যদি থাকতে কোনো অসুবিধে না হয়, ইচ্ছে আছে এই বৃষ্টি ছাড়া অবধি এখানেই থাকবো। এই বৃষ্টি একদিনে থামবে বলে তো মনে হয় না। এখানে থাকতে কোনো অসুবিধে আছে কি? না না, তা অসুবিধা নেই। আমি এখানেই থাকি। ওই জমিদার বাড়ি থেকে আমার খাবার আসে। আর তুমি যদি থাকতে চাও তাহলে ওই দুজনের খাবারের কথা বলতে হয়। এইবার আমার একটু অস্বস্তি হলো। আমার মনের ভাবটা বুঝতে পেরেই হয়তো তিনি বললেন, সমস্যা নেই, তুমি ওই ঘরেই থাকতে পারো। দেখলাম মন্দিরের ধার ঘেঁষে একটা ছোট ঘর। ঘরে এখন কবাট আটকানো। এখানে মাঝে মধ্যেই অতিথি আসে, তাই এই বন্দোবস্ত। থেকে গেলাম। সারাদিন বৃষ্টি দেখি, রাতে মন্দিরের পুরোহিত মশাইয়ের সাথে অনেক রাত অবধি গল্প করে ঘুমিয়ে পড়ি। কথায় কথায় জানতে পারলাম যে পুরোহিত মশাইয়ের নাম হচ্ছে শিব শক্তি চাটুর্যে। একই সাথে ধর্ম এবং শাস্ত্র বিষয়ে গভীর জ্ঞান ধারণ করে। কথা বলার ভঙ্গিও অসাধারণ। মাঝে মাঝে তিনি এমন সব শাস্ত্রের গূঢ় কথা বলেন যার তল খুঁজে পাওয়া অসম্ভব। প্রথম দিনেই শিবশক্তি চাটুর্যের প্রতি একটা শ্রদ্ধার ভাব উদ্গ্রীব হল। 3 দিনের পর অবশেষে বৃষ্টিটা খানিক ধরে এসে সূর্যের মুখ দেখা দিল। আকাশ হলো পরিষ্কার। সকালবেলা জল খাবার খেতে খেতে বললাম, আর বোধহয় বৃষ্টি আসবে না পুরোহিত মশাই। ভাবছি এই বেলায় বেরিয়ে পড়বো। কোথায় যাবে কিছু ঠিক করেছো? এখনো ঠিক করিনি। বেরিয়ে তো পড়ি, তারপর না হয় একটা পথ ঠিক বেরিয়ে যাবে। পথের যেহেতু ঠিক নেই, তাই কালকের দিনটাও থেকে যাও। কালকে এখানে একটা খুব বড় পুজো হবে। প্রতি বছরই হয়। ভেবেছিলাম এই বৃষ্টির কারণে বোধহয় এইবার একটু সুবিধা করা যাবে না। পুজো? কিসের পুজো? ভাদ্র মাসে অনেক পুজোই হয়। এটা কোনটা? এই পুজো প্রায় গত 150 বছর ধরে হয়ে আসছে। বাঁধা ব্রাহ্মণ আছে যারা 150 বছর ধরে ওই পুরোহিতের দায়িত্বটা পালন করছে। এই পুজোর ইতিহাস বড়ই বিচিত্র। এ দেবী আমাদের চেনাশোনা কোনো দেবী নয়। তুমি তো এই পথে অনেক দিন ধরেই আছো, অনেক লোকের সাথে পরিচয়ও হয়েছে। তুমি কখনো দেবী তামুসার কথা শুনেছো? না। উনি কোন দেবী? তাহলে তোমাকে সবটাই বলি। এখানকার প্রথম জমিদার মহেন্দ্র সেন যেমন ছিলেন প্রতাপশালী, তেমনি দিকে দিকে তার নাম ছিল। পদবিতে জমিদার হলেও তিনি রাজার থেকে কিছু কম ছিলেন না। অভাব কোনো কিছুরই ছিল না, কেবল একটা জিনিস বাদে, আর সেটা হলো একটা পুত্র সন্তান। প্রথম স্ত্রী পর পর 3টে কন্যা সন্তান জন্ম দেওয়ার পর তিনি আরেকটি বিয়ে করেন, কিন্তু সেখানেও 2টো কন্যা সন্তান। এত বড় জমিদারি শেষে কিনা ভেঙে পড়বে, এই চিন্তায় তিনি সব সময় উদাস হয়ে থাকতেন। ওনার শখ বলতে একটাই, আর সেটা হলো শিকার। একবার খবর পেলেন ওই পাশের জমিদারির পাহাড়ি সাঁওতাল পরগনায় হঠাৎই বাঘের আবির্ভাব ঘটেছে। এর মধ্যে সেই বিশাল জন্তুটির পেটে 4টে মৃতদেহ চালান হয়েছে। জমিদার নিজে শিকারীদের ডেকে আনলেন, কিন্তু কেউই না বাঘটাকে মারতে পারল না। কেউ হাল ছেড়ে দিয়ে চলে গেল, আবার কেউ গেল ওই বাঘটারই পেটে। এদিকে দিনকে দিন আতঙ্ক বেড়েই চলেছে। এমন সময় মহেন্দ্র সেন ঠিক করলেন তিনি নিজে যাবেন। যেই ভাবা সেই কাজ। প্রায়
3 দিন 3 রাত তিনি ফাঁদ পেতে বসে থাকার পর অবশেষে তার শিকার মিলল। আর তখনই ওই সাঁওতাল পরগনার ওই পুরোহিত মশাইয়ের একটা দেবী মূর্তি তিনি ভেঁট হিসেবে পান। আমাদের চেনা জানা কোনো দেবী মূর্তি সেটা নয়। এটা কোন দেবী জানতে চাইলে পুরোহিত বলেন, জমিদার মহেন্দ্র সেন যা চান। মহেন্দ্র সেন বুদ্ধিমান জমিদার, তিনি কোনো প্রশ্ন করলেন না, কিন্তু বললেন আগামী ভাদ্র মাসেই দেবীর পুজো হবে। তিনি যদি নিজে এসে সব বন্দোবস্ত করেন তাহলে খুবই কৃতজ্ঞ থাকবেন আর কি। তা ওই ভাদ্র মাস আসলো আর পুরোহিত নিজে এসে পুজোর সকল বন্দোবস্ত করে দিয়ে গেল। আর ঠিক 3 মাস পরেই জমিদার মশাই জানতে পারলেন তিনি আবারও পিতা হতে চলেছেন, এবং সেটা ওই ওই দুস্ত্রীর পক্ষ থেকেই। শুরু হলো দিন গোনা। অবশেষে সেই দিন আসলো। একই দিনে একই সময় মহেন্দ্র সেনের 2 স্ত্রী একটি করে ওই পুত্র সন্তানের জন্ম দিলেন। সেই থেকে শুরু। তারপর জমিদার মহেন্দ্র সেন নিজে দাঁড়িয়ে ওই মন্দির স্থাপন থেকে শুরু করে দেবী মূর্তি গড়া সবই করলেন। সেই পুরোহিতকে ওই পাকাপাকিভাবে নিয়োগ করলেন ওই নিত্য পুজোতে। আর সেই থেকে এখানে প্রতি ভাদ্র মাসে এই পুজোটা হয়। ভাদ্র মাসে দেবীর পূজা হয় বলেই এখানকার লোকে ওই দেবীকে ভাদ্রেশ্বরী বলে চেনে। যদিও এখন আর আগের মতো হয় না, তবুও এই কম কিসে। কথাগুলো বলে খানিকক্ষণ চুপ করে বসে থাকলেন শিবশক্তি চাটুর্যে। বললাম, এখনো কি দেবীর নিত্য পুজো হয়? না, কেবল বছরের একটা দিনই হয়। বাকি সব সময় মন্দিরের দরজা বন্ধই থাকে। সেই পুরোহিতের বংশধররাই এখনো পৌরোহিত্যের দায়িত্বে। এরপর শিবশক্তি চাটুর্যে বিভিন্ন কথা বলতে শুরু করলেন। সেই সব কথা মোটেও আজগুবি নয়, সব কথাতেই একটা গভীর জ্ঞানের ছাপ রেখে যাচ্ছে। লোকটির এই অসামান্য পাণ্ডিত্য আমাকে অবাক করল। এই ছোট অজপাড়া গায়ে বসে তিনি যেন গোটা পৃথিবীর খবর রাখেন। সকল মত সকল পথের প্রতি সমান শ্রদ্ধা। ওনার কথা শুনতে শুনতে এতটাই মগ্ন ছিলাম যে আমার ঠিক পিছনে যে কেউ এসে দাঁড়িয়েছে সেটা কখন আমি বুঝতেই পারিনি। বুঝলাম তখন যখন শিবশক্তি চাটুর্যে সেই লোকটির উদ্দেশ্যে বললে, কি ব্যাপার মোহন, তুমি এই সময়, মানে এই সব কিছু ঠিক আছে তো? মোহন নামের লোকটি এতক্ষণ ঠায় দাঁড়িয়েছিল। এইবার প্রশ্নটা করতেই সে একেবারে শিবশক্তি চাটুর্যের পায়ের কাছে উমড়ে গিয়ে পড়ল। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আমার ছেলেটাকে বাঁচান, ঠাকুর মশাই, আমার ছেলেটাকে বাঁচান। সন্ধ্যার সময় ও ভালো ছিল, হঠাৎই রাতে জ্বর উঠেছে, এখন প্রলাপ বকছে ঠাকুর মশাই, জ্বরে গা পুড়ে যাচ্ছে ঠাকুর মশাই। সে কি, কবিরাজ এসেছিল? এসেছিল ঠাকুর মশাই, এসেছিল, ওষুধও দিয়েছে, কিন্তু তখন থেকে আরো বেড়েছে জ্বরটা। অনেক চেষ্টাই তিনি করলেন, কিন্তু কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তাই তিনি হালও ছেড়ে দিলেন। তাই তো ছুটতে ছুটতে আপনার কাছে এলাম। আমার ছেলেটাকে বাঁচান ঠাকুর মশাই, আমার ছেলেটাকে বাঁচান, আমার ছেলেটাকে বাঁচান। এখন কান্না করার সময় নয় মোহন, এই এই চলো তো, চলো তো, ওঠো। বলেই শিবশক্তি চাটুর্যের লোকটিকে প্রায় জোর করে তুলে হাঁটতে শুরু করালেন। আমি তখনও বসেই থাকলাম, কিন্তু হঠাৎই শুনলাম পেছন থেকে পুরোহিত মশাই বলছেন, তারানাথ, তুমিও এসো। গেলাম। মোহনের বাড়িটা বেশি দূর নয়, মন্দির থেকে মিনিট 5-10 পায়ে হাঁটা পথ। গিয়ে দেখলাম সত্যিই তাই, জ্বরে গা পুড়ে যাচ্ছে তার, সেই সাথে শরীর ভিজে উঠেছে একেবারে ঘামে। আমরা সাধারণত জানি যে শরীর ঘামলে জ্বর কমে, কিন্তু এখানে ঘামের সাথে সাথে জ্বরটা যেন পাল্লা দিয়ে বাড়ছে। এতক্ষণ মোহনের বউটা ছেলের পাশেই বসেছিল,
এইবার আমরা যেতেই পাশের ঘরের পর্দার আড়ালে চলে গেল। শিবশক্তি চাটুর্যে ছেলেটার কপালে একবার হাত দিলে, চেহারা গম্ভীর করে বললেন, মোহন, একটু জল আনো তো। মোহন একটা ঘটিতে করে জল এনে ওনার হাতে দিলে। শিবশক্তি চাটুর্যে ঘটি থেকে জল নিয়ে প্রথমে মাথায়, তারপর পুরো শরীরে ছিটিয়ে দিয়ে বললেন, চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো। কাল সকালে একবার ছেলেকে আমার কাছে একবার নিয়ে এসো। শিবশক্তি চাটুর্যের কথা শুনে আমি খানিকটা অবাকই হলাম, কারণ এখন আমার সামনে বিছানায় যে 4-5 বছরের কঙ্কালসার দেহটা পড়ে রয়েছে, সে দেহ এখনো তপ্ত লোহার মতো গরম, সেই সাথে প্রলাপ। মাঝে মাঝে শরীরটা হাঁপ ছাড়ছে, যেন প্রাণবায়ুটা বেরোতে গিয়েও বেরোতে পারছে না। তিনি কেন বলছেন কাল সকালে ছেলেটাকে নিয়ে যেতে? আমার অনুমান যদি ভুল না হয়, তাহলে এই বাচ্চাটির আয়ু অতি সামান্য। দিনের আলো ফুটবার অনেক আগেই নিভে যাবে সব কিছু। কিন্তু পরে ভাবলাম হয়তো মোহনকে সান্ত্বনা দিতেই তিনি এমনটা বললেন, তাই আর কিছু বললাম না বিষয়ে। অনেক রাত হলো, এবার তুমি শুয়ে পড়ো। বলেই শিবশক্তি চাটুর্যে সিঁড়ি বেয়ে মন্দিরের ভেতরে চলে গেলে। আমিও আমাকে দেখিয়ে দেওয়া ঘরে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুমটা ভাঙলো ঢাকের শব্দে। তার মানে পুজো শুরু হয়ে গিয়েছে। বাইরে বেরিয়ে দেখি না পুজো টুজো কিছু শুরু হয়নি, প্রস্তুতি চলছে। এখন অতি বৃদ্ধ লোক সবাইকে দেখিয়ে দিচ্ছেন কিভাবে কিভাবে কাজ করতে হবে। শিবশক্তি চাটুর্যকে কিন্তু কোথাও দেখতে পেলাম না। গতকাল রাতের কথা মনে পড়ল। হাঁটতে হাঁটতে মন্দিরের ভেতরে যেতেই অবাক আর বিস্ময়ে আমার পা স্থির হয়ে গেল। আমার রাতের অনুমানকে ভুল প্রমাণ করে দিয়ে আমার ঠিক সামনেই বসে রয়েছে 3 জন মানুষ। শিবশক্তি চাটুর্যে, মোহন, আর তাদের ঠিক মাঝখানে বসে রয়েছে একজন বছর 5-এর ছোট্ট বাচ্চা। এই বাচ্চাটিকে আমি চিনি। মোহনের সেই ছেলে, যাকে দেখে আমার মনে হয়েছিল রাত আর হয়তো পেরোতে পারবে না। কিন্তু অবাক হয়ে দেখলাম যে বাচ্চাটি রাতে দেহ প্রায় ছেড়েই দিয়েছিল। এখন সেই এই কোল থেকে ওই কোল লাফালাফি করে বেড়াচ্ছে। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখি শিবশক্তি চাটুর্যে বলে উঠলেন, এসো তারানাথ, বসো। পাশে গিয়ে বসলাম। তিনি আমাকে এমন অবাক হয়ে থাকতে দেখে বললেন, কি হয়েছে? রাতে ভালো ঘুম হয়নি বুঝি? না না, ঘুম ভালোই হয়েছে। আচ্ছা, বাচ্চাটার জ্বর আর নেই? না, এখন নেই। আর এইসব জ্বর বেশিক্ষণ থাকেও না। যাই হোক, একটু পরেই কিন্তু পুজো শুরু হয়ে যাবে। তুমি স্নান করে তৈরি হয়ে নাও। ব্রাহ্মণগড়ের ছেলে স্রেফ দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখবে, এটা তো আর ভালো দেখায় না, বলো? মন্দির লাগোয়া একটা বিশাল দিঘি, জলও একেবারে টলটল করছে তাতে। জলে নামতেই পুরো শরীরটা যেন একেবারে প্রশান্তিতে ছেয়ে গেল। আহা, কি সেই অনুভূতি বলে বোঝানো যাবে না। স্নান করে আবারও যখন মন্দিরের ভেতরে এসে দাঁড়ালাম, তখনও শিবশক্তি চাটুর্যে একইভাবে বসে রয়েছে। একা, চেহারা তার গম্ভীর, চোখে মুখে কিছু একটা খেলা করছে তার, ঠিক ধরতে পারলাম না। পুজো শুরু হলো। ঢাক বেজে উঠল। মহিলারা উলু দিতে লাগলো, শাঁখ বাজালো, আর 10টা পুজোর মতোই সব বন্দোবস্ত। কিন্তু এই কিছুকে ছাড়িয়ে আমার দৃষ্টি পুরোটা সময় আটকে রইল শিবশক্তি চাটুর্যের ওপর। কেন জানি মনে হলো পুজোয় ওনার মন নেই, ওনার মন ছুটে বেড়াচ্ছে অন্য কোথাও। কি যেন একটা গভীর চিন্তায় ডুবে রয়েছেন পুরোটা সময়। মাঝে মাঝে যখন সেই চিন্তার জাল খানিকক্ষণের জন্য ছিন্ন হচ্ছে, তখনই কেবল একবার কেঁপে উঠল চারপাশটা, দেখে আবারও চিন্তায় ডুবে যাচ্ছে। বিষয়টা আমার মোটেও ভালো ঠেকল না। কেন জানি না মনে হলো খুব গুরুতর কিছু একটা হয়েছে বা হবে।
আর সেই পূর্বাভাস পেয়েই হয়তো ওনার এই গম্ভীরতা। পুজোর পর পাত পারল। গ্রামের সাধারণ মানুষ তো বটেই, এমনকি স্বয়ং জমিদার হেমন্ত সেন নিজেও বসলেন সবার আগে। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে তিনি মন্দিরের ভেতরে এসে বসলেন। তারপর আমার দিকে তাকিয়ে বলে উঠলে, আপনি কি অতিথি হয়ে আশ্রয় নিয়েছেন? আগে হ্যাঁ জমিদার মশাই। জমিদারি সে এককালে ছিল বটে, কিন্তু এখন আর সেসব কই। তবুও যেটুকু আছে তাতেই কেটে যায়। তা কিছুদিন থাকবেন তো? আগে কিছু মনে করবেন না জমিদার মশাই, আমি কাল সকালেই চলে যাব। সে কি, আমার গ্রামে অতিথি হয়ে এসেছেন অথচ আমার বাড়িতে একবেলা অন্ন গ্রহণ করলেন না, তার উপর আপনি ব্রাহ্মণ? না না না, এভাবে তো যেতে দেওয়া যায় না। থাকতে হলো। কাল দুপুরে ওনার বাড়িতে সামান্য ডাল ভাতের আয়োজন করবেন এবং সেখানে আমাকে উপস্থিত থাকতে হবে, এই বলে তিনি চলে গেলেন। এইবার আমি শিবশক্তি চাটুর্যের দিকে তাকিয়ে বললাম, আপনি কি কোনো একটা বিষয় নিয়ে চিন্তায় আছেন? তিনি হয়তো আমার কথা প্রথমে ভালোভাবে শুনতে পাননি, তাই খানিকটা চমকে উঠে পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বললেন, না আসলে আচ্ছা, তুমি তো অনেক সাধু সঙ্গ করেছো, অনেক কিছুই শিখেছো, অনেক অভিজ্ঞতাও হয়েছে। আচ্ছা, তুমি বুঝতে পারছো না কিছু? আমি খানিকটা অবাক হয়ে একবার চারপাশটা দেখে নিলাম। তারপর বললাম, কই না তো, কিছুই তো বুঝতে পারছি না। তুমি কি সত্যি দেখতে পাচ্ছ না এই পুরো গ্রামের চারপাশটা একটা একটা কালো ছায়া কিরকম কিরকম ঘিরে ধরছে? আমি একবার বাইরের দিক তাকালাম। সত্যি আমি কিছু দেখতে পাচ্ছি না। আকাশ তো পুরো পরিষ্কার, কেবল সাদা সাদা তুলোর মতন মেঘ ছুটে বেড়াচ্ছে এদিক ওদিকে। কালো ছায়া তো কোথাও দেখতে পাচ্ছি না। শিবশক্তি চাটুর্যে কোন ছায়ার কথাটা বললে? আর এমন অবাক ভাব দেখে তিনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, মোহনের ছেলের গায়ে জ্বর আসাটা প্রথমে স্বাভাবিকই ভেবেছিলাম, কিন্তু যখন ওর গায়ে হাত দিলাম তখনই বুঝতে পেরেছিলাম এ জ্বর কোনো সাধারণ জ্বর নয়। হঠাৎই কোনো একটা বিশেষ কারণে শরীরের তাপমাত্রাটা বেড়ে গিয়েছে। কিন্তু হঠাৎ এমনটা হলো কিভাবে, এর উত্তর পেলাম আজ সকালে মোহনের কাছ থেকে। বিকেল বেলায় মোহনের বাড়িতে একজন সাধু বেশি ভিক্ষুক এসেছিল। মোহনের ছেলে তখন বারান্দায় খেলছিল। সাধুটা বেশ কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়েছিল ওর ওই ছেলেটার দিকে, যেন জোঁক দূর থেকে তার শরীর থেকে সমস্ত রক্ত চুষে নিচ্ছে। মোহনের বউ ওই চাল দিয়ে তারপর ছেলেটাকে নিয়ে ভেতরে চলে যায়, আর তাতেই নাকি সাধু খানিকটা গজগজ করতে করতে চলে যায়। সাধুর চাহনিটা নাকি ভালো ছিল না, সেই মরা মাছের মতো দৃষ্টিতে যেন কোনো প্রাণ নেই। এইবার বুঝতে পারছো? স্বরাজতন্ত্র। এই তন্ত্রে যে সিদ্ধি লাভ করে সে চাইলেই নিজের জীবনী শক্তি কোনো লক্ষণযুক্ত 10 বছরের নিচের বাচ্চার শরীরে প্রবেশ করে বাচ্চাটির দেহ যেন নিজের শরীরে প্রতিস্থাপন করতে পারে। যদিও এর রেশ বেশিক্ষণ থাকে না, কিন্তু এতটুকু নিয়মের গরমিল হলে যার শরীরে সেই জীবনী শক্তি প্রবেশ করানো হয় তার মৃত্যু একেবারে অনিবার্য। হয়তো সেই সাধুটিও এই একই উপায় প্রয়োগ করে মোহনের ছেলের দেহ থেকে শুষে নিতে চেয়েছিলেন, কিন্তু মোহনের সময়ের আগেই বউ ছেলেকে নিয়ে যাওয়াতে সাধু ব্যর্থ হয়, আর সেই কারণেই জ্বর আসে বাচ্চাটার। হয়তো শিবশক্তি চাটুর্যে সময় মতো না পৌঁছালে আমার অনুমানে সত্যি হতো। শেষ রাতের দিকে ওই জঙ্গলের দিক থেকে আমি শিয়ালের কান্না শুনেছি। এই কান্নাটা ভয়ের ছিল, যেন এমন কিছু ওরা দেখেছে যেটা মোরা এখানে
এখানে আশা করেনি। জঙ্গলটা কি গ্রামের কাছেই? না, ওই মাঠের ওই পাশে বিশাল জঙ্গল। কথিত আছে আগে নাকি ডাকাতরা এই জঙ্গলে এসে ঘাঁটি গাড়ত। এখন আরও ঘন হয়েছে। লোকে দিনেও সেদিকে আর যায় না। হিংস্র কোনো জন্তু আছে কি? না, তা নেই হয়তো, কিন্তু সাপ পোকামাকড়ের কথা কিন্তু বলা যায় না। আপনার কি ধারণা সেই সাধু ওই জঙ্গলে আশ্রয় নিয়েছে? নিলে অবাক হব না। শিবশক্তি চাটুর্যে মশাই ভুল বলেননি যে কালো ছায়াটা আমি দিনের আলোতে দেখতে পাইনি, এইবার রাতের অন্ধকারে তা আমি দেখলাম। একটা আবছা ছায়া যেন পুরো গ্রামকে গ্রাস করতে এসেছে, কিন্তু সেটা খুবই পাতলা আকারে, যেন সবে কুয়াশা জমাট বাঁধতে শুরু করেছে। আর সেই সাথে বুঝলাম শিবশক্তি চাটুর্যে শুধু ধর্মেই গভীর জ্ঞান রাখেন না, আর তন্ত্রের জ্ঞানও রয়েছেন তার বিস্তর। যদি তাই না থাকতো তাহলে তিনি কালো ছায়াটা কোনোদিনই দেখতে পেতেন না। রাতের থমথমে পরিবেশ, মাঝে মাঝে দূরে মগ ডালে বসে একটা পেঁচা ডাকছে একটু বাদে বাদে, আর সেই সাথে মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে শিয়ালের করুণ কান্নার স্বর, যেন তারা কিছু একটা দেখে ভয়ে আর আতঙ্কে নিজেদের জীবন বাঁচাতে আর্তনাদ করছে। কিন্তু শিবশক্তি চাটুর্যে মশাই তো এমন কিছু বলেননি। এইসব জঙ্গলে যে বাঘ নেই সেটা বলাই বাহুল্য। তারা হঠাৎই কি এমন দেখে ভয় পেল, এইসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা বুঝতে পারিনি। ঘুম যখন ভাঙলো তখন জানালা দিয়ে তাকিয়ে দেখলাম দিনের আলো ফুটতে শুরু করেছে, তবে আধার তখনও কাটেনি। একটা মৃদু শব্দ ভেসে আসছে মন্দিরের ভেতর থেকে। কেউ যেন একটা টানা তন্ত্রধ্বনি উচ্চারণ করে যাচ্ছেন বারংবার। খানিকটা কৌতূহলী হলো, বিছানা থেকে উঠে বাইরে বেরিয়ে আসলাম। তারপর ধীরে ধীরে এগিয়ে গেলাম মন্দিরের চাতালের দিকে। শব্দটা মন্দিরের ভেতর থেকেই আসছে। ওপরে উঠে যেতে দেখলাম দরজাটা ভেতর থেকে বন্ধ। ভেতরে তখনও এক স্বরে উচ্চারিত হচ্ছে সেই মন্ত্রধ্বনি। আমি আবারও ফিরে আসলাম ঘরে। মিনিট 10 বাদে যখন দূর থেকে মোরগের ডাক ভেসে আসলো, সেই সাথে সাথে আরও একটা শব্দ আমার কানে আসলো। এই দ্বিতীয় শব্দটা দরজা খোলার। মন্ত্রধ্বনির আওয়াজ থমকে গিয়েছে কয়েক মিনিট হলো। তার মানে শিবশক্তি চাটুর্যে বাইরে বেরিয়ে এসেছেন। চোখে মুখে এক বিশুদ্ধ গম্ভীরতা। এগিয়ে গিয়ে বললাম, আমিও দেখতে পেয়েছি ঠাকুরমশাই। শিবশক্তি চাটুর্যে আমার কথা শুনে কিন্তু অবাক হলেন না। শান্ত দৃষ্টিতে একবার আমার দিকে তাকালেন, তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তুমি না হয় আরও কয়েকটা দিন থেকে যাও তারানাথ। আমার মন বলছে এই গ্রামে একটা খুব বড় বিপদ আসতে চলেছে। উনি না বললেও আমি আরো কয়েকটা দিন থাকার সিদ্ধান্তই নিয়েছিলাম। রাতের সেই শিয়ালের দলের করুণ আকুতি এখনো কানে ভাসছে, আর সেই সাথে সাথে দূর থেকে ভেসে আসছে একটা আহাচারী। একজন মহিলা আকুলি বিকুলি করে কান্না করছে। আমি একবার শিবশক্তি চাটুর্যের দিকে তাকালাম। এমন অসময়ে কান্নার আওয়াজ শুনে তিনিও খানিকটা অবাক হয়েছেন সেটা বুঝতে পারলাম। বললেন, এই অসময়ে কে কান্না করছে? এই চলো তো তারানাথ, একটু দেখে আসি। আমি আর কোনো বাক্য ব্যয় না করে যেই দিক থেকে কান্নার আর আহাজারি ভেসে আসছে সেই দিকে এগিয়ে গেলাম দ্রুত গতিতে। যত এগিয়ে যেতে লাগলাম ততই যেন কান্নার আওয়াজটা আমার কাছে স্পষ্ট হতে লাগলো। এরই মধ্যে বাড়ির সামনে জড়ো হয়েছে বেশ কয়েকজন লোক, কিন্তু কারোর মুখেই কোনো কথা নেই। ভিড় ঠেলে ভেতরে ঢুকে যে দৃশ্য আমি দেখলাম তাতে আমাদের মুখ থেকেও কোনো কথাই আর বেরোলো না। বাড়ির বারান্দায় একটা বিছানা পেতে শুয়ে রাখা হয়েছে একজন বয়স ওই 9-10 বছরের ছেলেকে।
শরীর যেন কঙ্কাল সার, দেহের প্রতিটা হাড় গোনা যাবে এমনই তার শরীর। চেহারায় কত বছরের ক্লান্তি, দু চোখের পাতা কালো হয়ে আছে। তার থেকেও বড় কথা হলো, ছেলেটির দেহে এখন আর প্রাণের অবশিষ্টটুকুও নেই। শিবশক্তি চাটুর্যে কিছুক্ষণ হতভম্বের মতন তাকিয়ে থাকলেন, তারপর একটু দূরে মাটিতে পাগলের মতন বসে থাকা লোকটির দিকে এগিয়ে গিয়ে নিজেও পাশে বসে গায়ে আলতো করে হাত বুলিয়ে বললেন, হরি, এসব কি করে হলো? গতকালও তো ঠিক ছিল। হরি নামের লোকটি এতক্ষণ চুপ করে পাথরের মূর্তির মতো বসেছিল। এইবার শিবশক্তি চাটুর্যের কথা শুনে মাথা তুলে কিছুক্ষণ প্যাল প্যাল করে তাকিয়ে থাকলো। তারপর হঠাৎই ওনার পায়ের ওপর আছড়ে পড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, সব আমার পাপের ফল ঠাকুর মশাই, সব আমার পাপের ফল। আমার পাপের জন্য আমার ছেলেটাকে চলে যেতে হলো ঠাকুর মশাই। আমার পাপের জন্য আমার ছেলেটাকে চলে যেতে হলো। সব আমার পাপের ফল। একজন পিতার আহাজারিতে সকালের স্নিগ্ধ বাতাস ভারী হয়ে উঠল। শিবশক্তি চাটুর্যে থমথমে দৃষ্টিতে তাকিয়ে থাকলেন হরির দিকে। বেশ কিছুক্ষণ পর হরি আবারও খানিকটা নিজেকে সামলে নিয়ে বলল, এ আমার পাপের ফল ঠাকুর মশাই, আমার পাপের ফল। অন্যের ক্ষতি করতে গিয়ে আমার কি হয়ে গেল ঠাকুর মশাই, আমার কি হয়ে গেল? ঈশ্বর আমাকে আমার পাপের ফল দিয়েছে। কি পাপ করেছো? আর আর কার ক্ষতি করতে চেয়েছিলে? এইবার হরি বেশ খানিকটা সামলে নিল নিজেকে। তারপর বলতে শুরু করলো, তাহলে তাহলে সবটাই খুলে বলি। গতকাল সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি একজন লোক বাড়ির সামনে বসে আছে। এমন সাত সকালে বাড়ির সামনে একজন অপরিচিত লোককে বসে থাকতে দেখে খানিকটা অবাক হলাম। এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, কে তুমি, আর এখানে কি করছো? তোমাকে তো আগে দেখিনি এই গ্রামে। লোকটি আমার দিকে তাকালো। কি তার চোখের দৃষ্টি! যেন দুটো পাথরের চোখ তাকিয়ে আছে আমার দিকে। এতটাই শীতল সেই চোখের চাহনি, এতটুকু প্রাণের অস্তিত্ব নেই চাহনিতে। বলল, আমি পথিক, পথে পথে ঘুরে বেড়ানোই আমার কাজ। সারাটা রাত পথ হেঁটে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। কিছু কি দিতে পারবি? লোকটির কথা আমার ভালো লাগলো না, কেমন যেন। তো আমি লোকটিকে চিড়ে আর গুড় এনে দিতে সে বলল, গ্রাম কত বদলে গিয়েছে। আসতে দেখলাম কয়েকটা পাকা বাড়ি উঠেছে। হ্যাঁ রে, তা তোর কোনো উন্নতি নেই কেন? এইবার লোকটিকে আমার একটু সন্দেহ হলো। কেন জানি মনে হলো লোকটিকে আমি আগেও চিনতাম, কিন্তু এখন মনে করতে পারছি না। এই কণ্ঠটাও চেনা। আমি তার দিকে অবাক হয়ে আর বিস্ময়ে তাকিয়ে আছি। এমন সময় দেখলাম তার দাড়ি গোঁফের জঙ্গলের আড়াল থেকে বেরিয়ে আসলো কয়েকটা দাঁত। লোকটি হাসছে, আর হাসতে হাসতে সে বলল, জানতাম তুই চিনতে পারবি না। রঘু? হ্যাঁ, রঘুই বটে, ঠিক ধরেছি। হয়তো আরো আগেই চিনতে পারতাম, কিন্তু আগের রঘু আর এখনকার রঘুর মধ্যে পার্থক্য অনেক। চেহারা হয়েছে একেবারে কঙ্কাল সার। শরীরে মাংসের বদলে হাড়ের পরিমাণই বেশি। সেই সাথে অনেক দিনের নাক কাটা, দাড়ি গোঁফ, আর মাথায় ওই পাখির বাসার মতো চুলের আড়ালে কোনো চেনা মানুষ থাকলেও চেনবার কথা নয়।
আর আর সবচাইতে বড় কথা হলো আগেই হয়তো যদি হাতের দিকে তাকাতাম তাহলে দেখতে পেতাম এর ডান হাতেও একটা আঙুল কাটা। সে কি রে, এতদিন পর? আরে কি হাল হয়েছে তোর? শুনলাম রঘু এই গ্রাম থেকে চলে যাওয়ার পর কোনো এক অঘরী না তান্ত্রিকের কাছে গিয়ে আশ্রয় নিয়েছিল। তার কাছেই শিখেছে ওই তন্ত্রবিদ্যা। সে এটাও বলল ওই ডাকিনী, হাকিনী আর যোগিনী, যোগিনী নাকি তার হাতের মুঠোয়। সবটা শুনে এইবার খানিকটা ভয়ই হলো। জিজ্ঞেস করলাম, কিন্তু তুই এতদিন পর এই গ্রামে ফিরে এলি কেন? আমার কথাটা শুনেই রঘুর পাথরের মতো চোখ দুটো যেন দপ করে জ্বলে উঠল। হট্ট হাসিতে ফেটে পড়ল সে। কেন ফিরে এলাম? কেন ফিরে এলাম? ফিরে এলাম পুরানো হিসেব চুকিয়ে নিতে। দেখবি দেখবি আমার ক্ষমতা, এই দেখ। বলেই হাতের বন্ধ মুঠোটা শূন্যে তুলে ছুঁড়ে মারল মাটির উপরে। আর মারতেই আমি দেখলাম একটা আগুনের গোলা যেন মাটির উপর পড়েই জায়গাটাতে পুড়িয়ে কালো করে মিলিয়ে গেল। শুকনো মাটিতে তখনও ধোঁয়া উঠছে। এই আগুন জ্বলবে জমিদার হেমন্ত সেনের বাড়িতেও, ঠিক যেমন জ্বলেছিল আমার বাড়িতে। ঠিক ঠিক তেমনই দাদাও দাদাও করে চলবে। আর আমি তা দেখে শান্তি পাবো। এতদিনের সকল শ্রম সার্থক হবে। কথাগুলো শুনে আমার বুকটা কেঁপে উঠল। বললাম, তারপর? তারপর আবার কি রে? আমি চলে যাব, কিন্তু তোকে একটা খোঁজ দিতে হবে। গ্রামে 10 বছরের নিচে কোনো বাচ্চা আছে? আমার অনেক শক্তির দরকার। স্বর টানতে হবে। সেটা কেমন? তুই এসব বুঝবি না। এইবার আমার মনেও জেগে উঠল প্রতিহিংসার আগুন। আমি ঠিক বুঝতে পারছি যে ছেলেটাকে কোনো ভালো কাজের জন্য চাইছে না রঘু। আর তাই আমি মোহনের ছেলের কথা বললাম। মোহনের সাথে আমার বিবাদের কথা সবাই জানে। ভাবলাম এই সুযোগে ওর যদি একটা ক্ষতি করা যায় তাহলে কেমন হয়। বললাম, ওর ছেলের কথাই বললাম। কিন্তু পরে সে ফিরে এসে প্রায় ব্যস্ত হয়ে আমাকে বলল, না, হলো না। আর একটু সময় পেলাম না। সময় পেরিয়ে যাচ্ছে। এক্ষুনি অমন একটা বাচ্চা। বলতে বলতে আমার বাড়ির দিকে তাকিয়ে তার দৃষ্টি স্থির হয়ে গেল। ছেলেটা বারান্দায় বসে খেলছিল। বলল, এই তো হ্যাঁ রে, তোর ছেলে বুঝি ওরি? হ্যাঁ, আমার। হরি, ভয় পাস না। তুই আমার বন্ধু ছিলি, এখনো বন্ধুই আছিস। তোর ক্ষতি আমি করব না। কথাগুলো বলতে বলতে সে ছেলেটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ। আমার মাথাটা ঝিমঝিম করতে লাগলো।
চোখ দুটো বুজে আসছে ঘুমে। সেই ঘুম ঘুম চোখে দেখলাম আমার ছেলেটাও এক দৃষ্টিতে তাকিয়ে আছে রঘুর দিকে। ওরও চোখ টলছে, কেমন যেন ঝিমিয়ে পড়ছে। আমার মাথাটা ঘুরে গেল, চারিদিক অন্ধকার হয়ে আসলো। কিন্তু কিন্তু সেটা কিছুক্ষণের জন্যই। পরক্ষণেই চোখ খুলে দেখি রঘু নেই। ছেলেটা বারান্দায় উপুড় হয়ে পড়ে আছে। ছুটে গিয়ে গায়ে হাত দিতেই চমকে উঠলাম। ঝড়ে পড়ে যাচ্ছে শরীর, সেই সাথে মুখ দিয়ে গ্যাঁজলা বের হচ্ছে। তাড়াতাড়ি কোলে নিয়ে ভেতরে যাব, সেই সময় চমকে উঠলাম। দেখি ছেলেটার শরীরটা একেবারে ঠান্ডা হয়ে গেছে, হালকা হয়ে গেছে। গলার হাড় বেরিয়ে গেছে। সারা রাত প্রলাপ বকলো, কিছুতেই জ্বর কমলো না। আর তারপরে কথাগুলো শেষ করতে পারল না। হরির কথা শুনে হতভম্বের মতন বসে থাকলাম ওর দিকে। শিবশক্তি চাটুর্যের মুখেও কোনো কথা নেই, কিন্তু এই রঘুটাকে আর জমিদার হেমন্ত বাবুর ওপরেই বা তার এত আক্রোশ কেন? প্রশ্নটা অবশ্য করলে উত্তর তখনই পেতাম, কিন্তু পরিস্থিতি দেখে আর করা হলো না। এরই মধ্যে খবরটা ছড়িয়ে পড়েছে গোটা গ্রামে। দেখতে দেখতে হরির বাড়ি ভরে উঠল লোকজনে। আমি আর পুরোহিত মশাই ভিড় ঠেলে ধীরে ধীরে বেরিয়ে আসলাম। শিবশক্তি চাটুর্যের মুখ তখনও গম্ভীর। ঠিক একটি কথাও না বলে মাথা নিচু করে হাত দুটো পেছনে রেখে হাঁটতে লাগলেন। আমরা যখন মন্দিরের চাতালে এসে পৌঁছালাম তখন ধীর শান্ত কণ্ঠে বললেন, দুপুরে জমিদার মশাইকে বলো আমি যেতে পারবো না, আমার একটা কাজ আছে। তুমি একাই চলে যেও। বলেই আমাকে আর কোনো কথা বলবার সুযোগই দিলেন না তিনি। সোজা উঠে গেলেন মন্দির লাগোয়া ঘরের ভেতরে। তারপর দরজা বন্ধ করে দিলেন সশব্দে। আমি ফিরে আসলাম নিজের ঘরে। বিছানায় বসে বসে আকাশ পাতাল ভাবতে ভাবতে কখন যে দুপুর হয়ে গিয়েছে বুঝতে পারিনি। দূর থেকে কানে ভেসে আসছিল হরির ধ্বনি। বুঝলাম হরির ছেলেটাকে শ্মশান বন্ধুরা নিয়ে যাচ্ছে। জমিদার হেমন্ত সেন ডাল ভাতের কথা বলেছিলেন ঠিকই, কিন্তু দুপুরে গিয়ে দেখলাম ভোজের আয়োজন অঢেল। সে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না, কিন্তু দেখলাম জমিদার মশাইয়ের চেহারাও গম্ভীর। বুঝলাম গ্রামে এমন একটি মৃত্যু আর অন্তরাত্মাকে নাড়িয়েও দিয়েছে। কিন্তু একবার পুরোহিত মশাইয়ের কথা জিজ্ঞাসা করলে, আসলে মন শান্ত না থাকলে খেতে ভালো লাগে না। সে তোমার যতই সুস্বাদু খাবার চোখের সামনে থাকুক না কেন। খেতে জমিদার মশাই আমাকে নিজের বসবার ঘরে নিয়ে গেলেন। বেশ কিছুক্ষণ তামাক খাওয়ার পরে অবশেষে নীরবতা ভেঙে বললেন, খবরটা তো শুনেছেন নিশ্চয়ই। আগে হ্যাঁ জমিদার মশাই, আমি আর পুরোহিত মশাই সকালে গিয়েছিলাম। তাহলে তো সবটাই শুনেছেন। আগে হ্যাঁ শুনেছি। রঘুকে আপনি জানেন? আগে না জমিদার মশাই, তবে আজকেই প্রথম শুনলাম। সেটাই তো, আপনি কিভাবেই বা চিনবেন? আপনি তো আর এই গ্রামের নন। ভেবেছিলাম অনেক দিন আগের ঘটনা। এখন হয়তো সেসবটাই ভুলে নিজের জগৎ, নিজের সংসার গুছিয়ে নিয়েছে। মনে মনে চাইতাম যেখানেই থাকুক ভালো থাকুক, কিন্তু সে যে মনের মধ্যে এতদিনের রাগ, প্রতিশোধ আর আক্রোশ বাঁচিয়ে রেখেছে সেটা আমি বুঝতে পারিনি। যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞাসা করি। বলুন। এই রঘু আসলে কি? তাকে যে কোনো একটির অপরাধের কারণে গ্রাম ছাড়া হতে হয়েছে সেটি বুঝতে পারছি, আর আপনি যেহেতু এই গ্রামের বটগাছ, তাই বিচারের দায়িত্বে আপনিই থাকবেন সেটা অনুমান করতে পারি। কিন্তু সবটা শুনে বড্ড আগ্রহ জাগছে। জমিদার হেমন্ত সেন পরপর কয়েকবার তামাকের পাইপে টান দিয়ে বললে, রঘুনাথ আমাদের এই গ্রামেরই ছেলে,
যেমন পেটানো শরীর তেমনই ছিল কাজ করার ক্ষমতা। আমি তাকে একটা কাজের ব্যবস্থা করে দিয়েছিলাম। এই আমার এখানে পুকুর আছে বেশ কিছু, সেখানকার মাছ দেখাশোনা, তারপর আরও টুকিটাকি কাজ করত। কিন্তু হঠাৎ একদিন গ্রামেরই কয়েকজন লোক আরেকটি মেয়ে এসে হাজির। মেয়েটি কাঁদছে। কারণ জানতে চাইলে একজন বলল, প্রতিদিন স্নান করার জন্য কয়েকজন গ্রামের মেয়ে দল বেঁধে পুকুরে যায় স্নান করতে। রঘু নাকি তাদের মাছের খাবার দেওয়ার অছিলায় বেশ উত্ত্যক্ত করে। ডাকলাম রঘুকে। রঘু কিন্তু স্বীকার করল না। কিন্তু এতগুলো লোকের কথা তো আর মিথ্যা হয়ে যেতে পারে না। তো শেষবারের মতো একটু ওকে শাসিয়ে ছেড়ে দিলাম। ভেবেছিলাম হয়তো শুধরে যাবে, তখন অল্প বয়স। কিন্তু তার ঠিক কয়েকদিন পর ঘটল গুরুতর ঘটনা, আর সেটাও ঘটালো রঘু নিজেই। দুপুরের সময় মণিমালা বাড়িতে একা। মণিমালা হলো সেই মেয়েটি যে গতবার নালিশ করে গিয়েছিল। তো যাই হোক, মণিমালার সেই একা থাকার সুযোগে রঘু মেয়েটির ওপর জোর খাটায়। হয়তো আরও গুরুতর কিছু ঘটত, কিন্তু তার আগে চিৎকার চেঁচামেচিতে কয়েকজন লোক জড়ো হয়ে যায়। বিচার বসল। বিচারে কয়েকজন বলল যে দুজনের বিয়ে দিয়ে দেওয়া হোক, কিন্তু যতীন হাজরা রাজি হলো না কিছুতেই। না হওয়ারই কথা। রঘুর তিনকুলে কেউ নেই, দেখতেও খুব একটা সুন্দর নয়, জমিদার বাড়িতেই তার থাকা এবং খাওয়া। তাহলে উপায় ঠিক হলো, তাকে আর এই গ্রামে থাকতে দেওয়া যাবে না। কিন্তু তার আগে চুল কেটে মাথায় ঘোল দিয়ে পুরো 10 গ্রাম ঘোরানো হবে। আমি রঘুর দিকে তাকালাম, ওর মাথা নিচু। বুঝলাম রঘু এ শাস্তি মাথা পেতে নিয়েছে। কোনো প্রতিবাদী সে তো করল না। তারপর আর কি, সেই থেকে তাকে আর কেউ দেখেছে বলে তো মনে হয় না। কিন্তু হরির কথা যদি সত্যি হয়, তাহলে সে আবারও ফিরে এসেছে। কিন্তু তাহলে তো সবার প্রতি রাগ থাকতো, কিন্তু শুধু আপনার প্রতিই কেন? হরির ডান হাতের যে কাটা আঙুলের কথা বলেছে, সেই আঙুল কেটে ফেলার নির্দেশটা আমিই দিয়েছিলাম। বিচারের রায়ে রঘু কিন্তু একটাও প্রতিবাদ করেনি। কিন্তু যখনই আমি বললাম আঙুল কেটে দিতে, তখন সে বাধা দিল। কিন্তু এটা আমি রাগ বা ক্ষোভ থেকে বলিনি, করেছি এই কারণে যাকে একবার সন্দেহ করলে শুধরাবে না, সে কখনোই শুধরাবে না। হয়তো অন্য জায়গায় গিয়েও সে একই কাজ করতে পারে। আর তাই একটা চিহ্ন আমি রেখেছিলাম, যেন ওই কাটা আঙুলের কথাটা মনে পড়লেও সে ভুল পথে না যায়। কিন্তু সে যে এখনও প্রতিহিংসা পুষে রেখেছে, সত্যি বুঝতে পারিনি। আর মণিমালা আর তার বাবার কি হলো? মণিমালার একটা বিয়ে হয়েছিল। স্বামী মারা যাওয়ার পর সে আমার কাছেই এসে আছে। আর যতীন হাজরা মারা গিয়েছেন বেশ কয়েকটা বছর হলো। আচ্ছা জমিদার মশাই, এই ঘটনাটা ঠিক কতদিন আগে ঘটেছিল, মানে কয়েক বছর আগে? তাও প্রায় বছর 20 তো হবেই, বেশিও হতে পারে। কেন বলুন তো? না, এমনিতেই জানতে চাইলাম। হরি বলছিল রঘু কোনো অঘরী তান্ত্রিকের কাছে তন্ত্র সাধনা করেছে। তাহলে আপনার ধারণায় ঠিক 20 বছরের কম তো নয়। আরও বেশ কিছুক্ষণ এটা ওটা নিয়ে বিভিন্ন কথা বলতে বলতে দুপুর গড়িয়ে বিকেল হলো। জমিদার মশাই উঠে পড়লেন, আমিও উঠলাম। মন্দিরের সামনে আসতেই দেখি পুরোহিত মশাই যে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিলেন, এখন সেই দরজা হাট করে খোলা। সেদিকেই এগিয়ে গেলাম, আর যেতেই দেখলাম তিনি ঘরের মেঝেতে একটা মাদুর পেতে বসে রয়েছেন, হাতে একটা পুরনো পুঁথি। আমাকে দরজার সামনে দাঁড়াতে দেখে বললেন, এসেছো? তা খাওয়া দাওয়া ঠিক ছিল তো? হ্যাঁ, আপনি তো কিছু খেলেনই না। বৃদ্ধ কিন্তু আমার এই কথার কোনো জবাব দিলেন না। আবারও পুরনো পুঁথির পাতায় চোখ বুলোতে লাগলেন। এই বয়সেও যে ওনার দৃষ্টিশক্তি এই শেষ বিকেলের আলো আঁধারিতে কি করে ওই পুরনো মেশা মেশা অক্ষরগুলো করায়ত্ত হচ্ছে, তা আমি বুঝতে পারলাম না। বসলাম। তিনি পুঁথিটা পাশে রেখে বললেন, তুমি কখনো ওই উল্কাযান তন্ত্রের কথা শুনেছো? না, এই তন্ত্রের কথা তো আমি শুনিনি কখনো। উল্কা কোনো দেবী নয়, অপদেবী। কিন্তু খুব শক্তিশালী এই অপদেবী।
তেমনি এই অপদেবী সাধনাও কিন্তু খুব ভয়ঙ্কর। এই অপদেবী এতটাই শক্তিশালী যে সাধকের সাধনায় এতটুকু ভুল হলে একদম সাক্ষাৎ মৃত্যু। আর সেই মৃত্যু এতটাই নির্মম আর ভয়ানক যে বুক কেঁপে ওঠে। কিন্তু একবার এই সাধনায় যে সিদ্ধি লাভ করতে পারে তার অসাধ্য আর কিছুই থাকে না। এতটাই তীব্র রোষ এই অপদেবীর। সাধনার পদ্ধতিটাও তেমনি ভয়ানক। এই সাধনা 8-10টা সাধনার উপকরণ নয়, বরং এই অপদেবী সাধনা করতে হয় স্বয়ং সাধকের রক্ত দিয়ে। দিনের পর দিন, কখনো বছরের পর বছর এই সাধকের তাজা রক্তে সাধিত হওয়ার পরই এই অপদেবী জেগে ওঠে। তারপরে সাধক যা বলে সেই কাজ সম্পূর্ণ করে বড়ই নির্মমভাবে। কিন্তু কেউ যদি একবার এই সাধনায় সিদ্ধি লাভ করে তাহলে সাধক যতদিন বেঁচে থাকবে ততদিন অপদেবীকে নিজের রক্ত পান করিয়ে যেতে হবে, নয়তো সাধকের মৃত্যু নিশ্চিত। হরির কথা যদি সত্যি হয় তাহলে আমি নিশ্চিত যে রঘু এই উল্কাযান তন্ত্রে সিদ্ধি লাভ করেছে। আর এই সাধনা করতে 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 বছরের পর বছর নিজের রক্ত পান করাতে হয়েছে তার দেবীকে। তাই হয়তো শরীরটা তার ভেঙে পড়েছে। কিন্তু সে আরও একটা তন্ত্রে সিদ্ধি লাভ করেছে বলেই মনে হয়। স্বরাজতন্ত্র? হ্যাঁ, ওই শরীর যখন একবার দুর্বল হয়ে পড়ে তখন সে এই শক্তির মাধ্যমেই লক্ষণযুক্ত বাচ্চার শরীর নিজের প্রাণ শক্তি প্রতিস্থাপন করে তার স্বরটা টেনে নেয়। এই যেমনটা করেছিল এই মোহনের ছেলের সাথে, আর তারপর ওই হরির ছেলেটার সাথেও। আর দেখলেই তো তার ফলাফল। রঘু তো জানতো সে একবার এই তন্ত্রে সিদ্ধি লাভ করলে তার জীবনটা এইভাবে কাটবে। তাহলে তাহলে সে এই পথে কেন গেল? প্রতিহিংসা, আক্রোশ এগুলো খুব খারাপ বস্তু। একবার কারোর মনে গেঁথে গেলে সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। হরির অবস্থাটা তো দেখলে। তবে শিবশক্তি চাটুর্যে হয়তো কিছু একটা বলতেই যাচ্ছিলেন, কিন্তু সেটা আর বলা হলো না। ওনার দৃষ্টি এখন আমার ঠিক পেছনে। আমিও খাড় ফিরিয়ে তাকালাম, আর তাকাতেই মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আবছা কালো ছায়াটা একদিনের মধ্যে বেড়ে গিয়েছে কয়েক গুণ। এখন আর আবছা নয়, ছায়াটা জমাট বেঁধে কালো বর্ণ ধারণ করেছে। শিবশক্তি চাটুর্যে ভয়ার্ত কণ্ঠে বললেন, জেগে উঠেছে, এটা তারই আভাস। চারিদিক অন্ধকার ছেয়ে উল্কার মতো আবির্ভাব ঘটিয়ে নিমেষে গোটা গাঁ উজাড় করে দেবে। এটা তারই পূর্বাভাস। কিন্তু কিন্তু এই ছায়া কেবলমাত্র আমরাই দেখতে পাচ্ছি। তার মানে আমাদের হাতে আরও একটা দিন সময় আছে। রঘু এখানে এসেছে আজ 2 দিন। তার মানে এখনো সে সাধনা শেষ করতে পারেনি। 3 দিন নির্দিষ্ট সময়ে আসনে বসে ওই মন্ত্র জপালে 4 দিনের দিন আবির্ভাব ঘটে এই অপদেবীর। তার মানে হ্যাঁ 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 এই কালকের দিন আমাদের হাতে আছে এখনো। আমি হতভম্বের মতন তাকিয়ে থাকলাম দূর আকাশের সেই কালো জমাট বাঁধা অন্ধকারের দিকে। ছায়াটা যেন আরো বেশি করে গ্রাস করতে চাইছে পুরো গ্রামকে। তাই এই রোষানল থেকে রক্ষা পাওয়ার পথটা কি? রাতে 2 জনের কারোরই ঘুম হলো না। সারাটা রাত মন্দিরের চাতালে বসেই কাটিয়ে দিলাম। আর দেখলাম সারা রাতে একটু একটু করে কালো অবয়ব এগিয়ে আসছে গ্রামের দিকে। চারপাশে তৈরি হচ্ছে একটা বলয়। বুঝলাম লগ্ন ঘনিয়ে আসছে।
শিবশক্তি চাটুর্যের কিন্তু চেহারার পরিবর্তন আমি দেখলাম না। আগের সেই চিন্তিত ভাবটাও কেটে গিয়েছে। তার বদলে চেহারায় তার ফুটে উঠেছে সেই স্বভাব সুলভ উজ্জ্বলতা। শেষ রাতের একটু আগে বললেন, তুমি একটু ঘুমিয়ে নাও, সারাদিন একটু খাটুনি যাবে কিন্তু। আর শরীরে বল পেতে হলে ঘুমোনোটা কিন্তু আবার জরুরি। আমি একটু অবাক হলাম। কিসের খাটুনের কথা বলছেন উনি? আর তাছাড়া কি বা করবেন উনি? কিন্তু প্রশ্ন করলাম না, কারণ এই প্রথম মনে হলো একটু ঘুমিয়ে নিতে পারলে ভালো হতো। আমি কোনো কথা না বলে উঠে পড়লাম। তারপর বিছানায় পিঠ লাগাতেই দুই চোখ বুজে আসতে লাগলো আপনা আপনি। ঘুমানোর আগে শেষ সময় শুনতে পেলাম মন্দিরের দিক থেকে ভেসে আসলো একটা মন্ত্রধ্বনি। খুবই অস্পষ্ট সেই ধ্বনি, তবুও যেটুকু বুঝলাম তাতে চেনা কোনো মন্ত্র বলেই মনে হলো। ঘুম ভাঙলো একটু বেলা করেই। দড়াম করে বিছানার ওপর উঠে বসলাম। বাইরে সূর্যের আলো ছড়িয়ে পড়েছে। ঘর থেকে বেরিয়ে এসে প্রথমে মাথার ওপরের দিকে তাকালাম। ছায়াটা আরো বেশ খানিকটা এগিয়ে এসেছে। পুকুরে হাত মুখ ধুয়ে চাতালে পা দিতেই পাশ থেকে ভেসে আসলো শিবশক্তি চাটুর্যের কণ্ঠস্বর। ঘুম ভালো হয়েছে? ডাকতে চাইলাম, গিয়ে দেখি ঘুমাচ্ছ। সারা রাত তো ঘুম হয়নি, তাই ভাবলাম আর একটু ঘুমিয়ে নাও। দেখলাম পুরোহিত মশাই এরই মধ্যে স্নান সেরে নিয়েছেন। পরনে গেরুয়া বস্ত্র, কপালে লাল তিলক, আর হাতে একটা কিসের যেন ডাল রয়েছে। ডালটা সোজা নয়, বাঁকা, তাতে সিঁদুরের প্রলেপ মাখা। এখন সেটা লাঠির কাজে ব্যবহার হচ্ছে। বুঝলাম শিবশক্তি চাটুর্য কোথাও যাওয়ার জন্য তৈরি হয়েই বসে আছে, অপেক্ষা কেবলই আমার। বললেন, যাও স্নান করে নাও, আমরা একটা জায়গায় যাব। বুঝলাম আমার এমনিতেই দেরি হয়ে গিয়েছে, তিনি অনেকক্ষণ ধরেই আমার অপেক্ষা করছেন। তাই কোথায় যাব, কি কাজে যাব, সে প্রশ্ন আর করলাম না। তাড়াতাড়ি স্নান করে আবারও মন্দিরের চাতালে এসে পৌঁছালাম। চলো, অনেকটা পথ কিন্তু হাঁটতে হবে বলে শিবশক্তি চাটুর্যে হাঁটতে লাগলেন। শিবশক্তি চাটুর্যের বয়স 60-এর কাঁটা পার হলেও এখনো শরীর তার বেশ মজবুত। চলাফেরায় লাঠির প্রয়োজন পড়ে না। লক্ষ্য করলাম তিনি লাঠিটা কিন্তু হাঁটার সুবিধার্থেই ব্যবহার করছেন না, বরং সেটাকে মাটিতে দাগ কাটার মতো করে ধরে এগিয়ে যাচ্ছে। লাঠিটা আলতো করে ধরে আছে জমিনের বুকে, তাতে একটা রেখার মতন হচ্ছে পেছন পেছন। লাঠিটা ওনাকে নয়, বরং উনি টেনে নিয়ে যাচ্ছে সেটাকে। বেশ খানিকটা হাঁটার পর আমরা এসে পৌঁছালাম গ্রামের একেবারে শেষ প্রান্তে। গ্রামের সীমানা শেষ হয়েছে এইখানেই। তারপরেই বিস্তীর্ণ মাঠ। বেশ খানিকটা ফাঁকা মাঠের পর চোখে ধরা দিচ্ছে একটা সবুজের ছোঁয়া। এতক্ষণ আমাদের গন্তব্যস্থান নিয়ে কিছুটা ধোঁয়াশা থাকলেও এইবার সেটা কেটে গেল। আমরা যে জঙ্গলের দিকটা যাচ্ছি সেটা বুঝতে পারলাম, কিন্তু কেন? রঘু যদি নিজের জীবনের বিনিময়ে এই সাধনা করবে, তাহলে শিবশক্তি চাটুর্যের কথাই সে থামবে কেন? অথচ আমাদের যে রঘুর সাথে দেখা হবে সেটাই বা নিশ্চিত করে বলি কিভাবে? শিবশক্তি চাটুর্যের মুখে জঙ্গলের যে বর্ণনা শুনেছি, তাতে জঙ্গলের ভেতরে যদি রঘু থেকেও থাকে তাহলে তাকে খুঁজে পাওয়া কি যাবে? বিস্তীর্ণ মাঠ পেরিয়ে আমরা যখন জঙ্গলের কাছাকাছি এসে পৌঁছালাম, তখন জিজ্ঞাসা করলাম, আমরা কি ভেতরে প্রবেশ করব? শিবশক্তি চাটুর্য একবার জঙ্গলের ভেতরে যতদূর চোখ যায় দেখে বললেন, জঙ্গলটা পরিত্যক্ত, আর তাছাড়া এই কাটা গাছে ভর্তি। এই পথ তৈরি করে এগিয়ে যেতে হবে। আমি বৃদ্ধ মানুষ, এই ধকল সামলাতে পারবো না। আর তাছাড়া সাপ খোপও আছে। আমরা বরং এদিকটা একবার দেখে আসি। অনেক বড় জঙ্গল, হাঁটতেও হবে বেশ খানিকটা। এই চলো। আমি আর কোনো প্রশ্ন করলাম না। শিবশক্তি চাটুর্য সামনে সামনে হাঁটতে লাগলেন, হাতের সেই লাঠি
ঘাস আর জমির ওপর দাগ কেটে যাচ্ছে। যদিও সে দাগ এই পথে ফুটে উঠছে না, শুধু ওপর ওপর ছুঁয়ে যাচ্ছে। আমি লক্ষ্য করেছি সেই মন্দির থেকে শুরু করে এই পর্যন্ত লাঠির আগাটা একবারের জন্য মাটির ওপর থেকে আলগা হয়নি। জঙ্গলটা সত্যিই বিশাল, চারিদিকে বিস্তীর্ণ ফাঁকা মাঠ। তার ঠিক মাঝখানে কোনো এক অদৃশ্য নিয়মে বিশাল একটা স্থান জুড়ে নিজে রাজত্ব বিস্তার করেছে। চারিদিক ঘুরে আমরা যখন আবারও সে একই স্থানে এসে দাঁড়ালাম, তখন মাথার ওপর সূর্যটা খানিক ঢলে পড়েছে। হ্যাঁ চলো, এবার ফিরে যাওয়া যাক। বলেই শিবশক্তি চাটুর্যের লাঠিটাকে সেইখানেই পুঁতে দিয়ে গ্রামের দিকে হাঁটা শুরু করলেন। এইবার আর আমি ওনার পিছন পিছন নয়, হাঁটতে লাগলাম পাশাপাশি। গ্রামে ফিরে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে একটু গড়িয়ে নেব ভাবছি, এমন সময় দেখলাম দরজার ওপাশে দাঁড়িয়ে আছেন শিবশক্তি চাটুর্যে। উঠে একপাশে সরে বসলাম। তিনি কিন্তু অনুমতি নিলেন না, সোজা এসে বসলেন আমার ঠিক পাশে। তারপর বললেন, তারানাথ, তোমাকে আজকে রাতে একটা কাজ করতে হবে। তোমার তো বয়স কম, ভেবেছিলাম এ কাজ তোমাকে দিয়ে করাবো না, কিন্তু এই গ্রামে না তেমন আর কাউকে পেলাম না। তুমি তো পথে পথেই বেড়াও, সাধু সঙ্গও করেছো অনেক, আর সেখানে নিশ্চয়ই অনেক ঘটনাই ঘটেছে যা যা খালি চোখে বিশ্বাস করা যায় না। এমনকি গল্পেও তা অবিশ্বাস্য। কত ভয়ের ঘটনা। আর তাছাড়া তুমি তো এই পথেরই মানুষ, তবে কতদিন ধরে রাখতে পারবে তা জানি না। তুমিই পারবে। কি কাজটা করবে? বিশ্বাস করো, আমার কিন্তু এতে এক ফোঁটাও স্বার্থ নেই। আমরা 7 পুরুষ ধরে এই জমিদার বাড়ির নুন খেয়েছি, আর সম্মানও পেয়েছি অনেক। কোনো কিছুর না তারা কমতি রাখেননি, কিন্তু তার বিনিময়ে আমরা কতটাই বা করতে পেরেছি বলো? সেই জমিদার বাড়ির উপর এমন একটা ঘোর বিপদে আমি কি করে চুপ করে বসে থাকতে পারি বলো? হ্যাঁ বলো তুমি। অনেক ঋণ হয়েছে, এবার যদি কিছুটা শোধ করতে পারি। কথাগুলো বলতে বলতে কেমন যেন উদাস হয়ে গেলেন শিবশক্তি চাটুর্যে। ভেতর থেকে বেরিয়ে আসলো একটা দীর্ঘশ্বাস। আমি কিছু বললাম না, চুপ করে বসে থাকলাম পাশেই। তিনি আবারও বলতে শুরু করলেন, যাক সেসব কথা, তবে তোমাকে যে কাজটা করতে হবে একবার সেটা বলি। ফেরার সময় আমি যেখানে লাঠিটা পুঁতে এসেছি, আজকে আর একবার তোমাকে সেখানে যেতে হবে। কখন যেতে হবে সেটা আমি তোমাকে বলে দেব, কিন্তু মনে রেখো, যদি একবার সেখানে গিয়ে পৌঁছাও তাহলে কিন্তু আর কোনো ফেরার পথ নেই, যতক্ষণ না সব কিছু শান্ত হয়ে আসছে। হ্যাঁ, তবে ভয় নেই। তুমি যদি সেই লাঠিটা ধরে থাকতে পারো, তাহলে কোনো অপশক্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর তার জন্য প্রয়োজন সাহস। তোমার চোখের সামনে এমন অনেক কিছু ঘটতে পারে যা হয়তো তুমি কখনো কল্পনাও করতে পারবে না। এমন অনেক কিছুই শুনতে পাবে যা হয়তো আর কখনো শুনবে না। কিন্তু সাধক যেমন শত বাধাতেও মনকে একাগ্র করে তার বীজ মন্ত্র চালিয়ে যায়, ঠিক তোমাকেও সব কিছু তুচ্ছ করে মনকে একাগ্র করে উচ্চারণ করতে হবে বীজ মন্ত্র। মনে রেখো, মুখে বীজ মন্ত্র থাকা সত্ত্বেও কোনোভাবে সেই লাঠির ওপর থেকে যদি তোমার ওই হাত সরে যায়, তাহলে কিন্তু সাক্ষাৎ মৃত্যু। এবার বলো, পারবে? এই শেষের কথাগুলো বলে শিবশক্তি চাটুর্যে আমার চোখের দিকে তাকালেন। এই প্রথম আমি ভালোভাবে তার চোখের ওই দুটো
ছুটতে থাকা ধূসর মণি দেখতে পেলাম, আর দেখেই আমি চমকে উঠলাম। কারো চোখের মণি কি এতটা চঞ্চল, এতটা উজ্জ্বল আর এতটা ধূসর হতে পারে? হ্যাঁ পারে। সেটা তখনই যখন সেই চোখের মনের অধিকারী যদি ইচ্ছা শক্তির দ্বারা দেহের সবটুকু জীবনী শক্তি ওই কোটরের মধ্যে আবদ্ধ করতে পারে। কিন্তু তাই যদি হবে, তাহলে আমি বিশ্বাসের সাথে বলতে পারি তিনি কোনো সাধারণ পুরোহিত নন। হয়তো কোনো উচ্চ মর্গের তন্ত্রের গুরুহ বিদ্যা তার করায়ত্তে। কিন্তু কি বিদ্যা, কোন তন্ত্রের সাধক তিনি? আমি জানি তিনি আজ আমাকে যে কাজে নিযুক্ত করতে চাইছেন তাতে আমার যে কোনো কিছু, এমনকি মৃত্যু ঘটতে পারে। কিন্তু আমি তারানাথ জ্যোতির্বিনোদ। জীবনে অলৌকিকতা আর ভয়ের মুখোমুখি কম হয়নি। আমি জানি যদি কোনো ভুল না হয় তাহলে কোনো অপশক্তি আমার কিছুই করতে পারবে না। কিন্তু ভুল তখনই হবে যখন আমি ভয় পাবো। ভীতু আমি নই। অনেক শ্মশানে রাত কাটিয়েছি, বিচিত্র সব অভিজ্ঞতাও আমার কম হয়নি। বললাম, পারবো। ঠিক আছে, প্রস্তুত থেকো। আমি এখন যাই, অনেক কিছুর হিসেব মেলানো বাকি, যেতে হবে। এই শেষের কথার কোনো অর্থ আমি খুঁজে পেলাম না। কিসের হিসেব মিলানোর কথা বলছেন তিনি, আর কোথায় যেতে হবে প্রশ্ন করা হলো না। উনি ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি বসেই রইলাম একইভাবে। পুরোটা বিকেল এভাবেই কাটলো। আগেই বলেছি ভয় আমার করছিল না, কিন্তু তবুও কেন জানি না বারবার মনের ভেতরে একটা কু ডাকছে, কিন্তু সেটা কি ধরতে পারলাম না। সন্ধ্যার একটু আগেই শিবশক্তি চাটুর্যে আমাকে মন্দিরের পাশের ঘরটায় নিয়ে গিয়ে বসালেন। বললেন, শোনো, তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দিই। হাতে কিন্তু বেশি সময় নেই। যাই হোক না কেন, লাঠি থেকে হাতের বাঁধন কিন্তু খুলবে না। আবারও বলছি, এতে মৃত্যু নিশ্চিত। যাও, মন্ত্রটা মনে রেখো, ভুলে যেও না কিন্তু। বলেই তিনি আমাকে একটা ছোট্ট তন্ত্র শিখিয়ে দিলেন, মাত্র 3টা শব্দ। যদিও সেটা তোমাদের বলছি না। আমি ভেবেছিলাম তিনিও হয়তো আমার সাথে যাবেন, কিন্তু আমাকে একা যেতে হবে শুনে খানিকটা অবাকই হয়ে গিয়েছিলাম। বললাম, আপনি যাবেন না? না, আমি এখানেই থাকব। ফিরে এসে আমাকে এখানেই দেখতে পাবে। আমি আর কোনো কথা বললাম না, পাছে এই ভেবে বসে যে আমি ভয় পাচ্ছি। ঘর থেকে বেরিয়ে প্রথমে মন্দিরের চাতালে, তারপর সোজা এগিয়ে যেতে লাগলাম গ্রামের শেষ সীমান্ত পথে। এখনো অন্ধকার সেভাবে নামেনি, তাই আলোর প্রয়োজন নেই। বেশ কিছুক্ষণ হেঁটে মাঠ পেরিয়ে আমি তখন দুপুরের পুঁতে রাখা লাঠিটার কাছে পৌঁছালাম। তখন অন্ধকার হয়ে এসেছে। জঙ্গলের ভেতর থেকে আসছে নানান রকমের জীবের ডাক। কাছেই একটা ডেকে উঠল যেন। তারপরেই সেই ডাকে সাড়া দিল একটা পেঁচা। পরক্ষণেই একদল শিয়াল যেন করুণ আর্তনাদে ফেটে পড়ল। এ গ্রামের বন জঙ্গলের নিত্যদিনের পরিবেশ, কিন্তু হঠাৎই সব আয়োজন যেন কোনো একটা মায়া জালে থমকে গিয়েছে। যেন এতক্ষণ তারাই কোনো কিছুকে বরণ করে নিচ্ছিল হর্ষধ্বনি দিয়ে, কিন্তু এখন ভয় পাচ্ছে। চারিদিকের বাতাসও কেমন ভারী হয়ে উঠতে শুরু করেছে। তার মানে ক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। বেশ কিছুক্ষণ এভাবেই কাটার পর হঠাৎই আবারও একসাথে ডেকে উঠল শিয়ালের দল। মিথ্যে বলবো না, খানিকটা চমকেই উঠলাম। একটা উঁচু ডিবি মতন জায়গায় বসে আছি, হাতের মুঠোতে সেই মাটিতে পোতা লাঠি। হঠাৎই আকাশ ঢেকে গেল কালো মেঘে। অন্ধকার তো ছিলই, এবার যেন সেটাই বেড়ে কয়েক গুণ হয়ে গেল। এতক্ষণ লাঠির গায়ে লেপ্টে থাকা সিঁদুরের লাল রংটা দেখতে পাচ্ছিলাম, কিন্তু এবার সেটাও মিলিয়ে গেল যেন।
মনে হতে লাগলো আমি এক অন্ধকারের বলয়ের মধ্যে বসে রয়েছি। আমার কান খাড়া হয়ে গেল। জঙ্গলের ভেতর থেকে অট্টহাসির শব্দ বারবার আঘাত করছে আমার শ্রবণ শক্তিকে। আর সেই সাথেই জঙ্গলের ভেতর শুরু হলো এক আলোড়ন। মিশিয়ে শান্ত পরিবেশ ভেঙে খান খান হয়ে গেল বিপদ হুঙ্কারে। জেগে উঠেছে, ওই জেগে উঠেছে, এটা তারই পূর্বাভাস। আমি এক মনে বীজ মন্ত্র উচ্চারণ করতে শুরু করলাম। শক্ত করে ধরলাম লাঠিটা। অন্যদিকে আলোড়ন যেন ক্রমে বেড়ে যাচ্ছে, আর সেই সাথে বিকট এক হুঙ্কার। পুরো জঙ্গল উথাল পাথাল, যেন কোনো আঘাত, অজগরের মরণ যন্ত্রণা। হঠাৎই লক্ষ্য করলাম জঙ্গলের চারপাশে জমিনের বুক ফুটে বেরিয়ে এসেছে একটা নীল জ্যোতির উদ্ভাস। দেখতে দেখতে পুরো জঙ্গলের চারপাশ চক্রাকারে ঘিরে ফেলল সেই নীল জ্যোতির আলো। আর সেই জ্যোতির উৎস আর কিছুই না, মাটিতে পুঁতে রাখা আমার মুঠোয় আষ্টে পৃষ্ঠে আবদ্ধ থাকা লাঠি। আমার অনুমান এটি শিবশক্তি চাটুর্যে গণ্ডি কেটে দিয়েছেন পুরো জঙ্গলের চারপাশে। শুরু হলো প্রলয়। জঙ্গলের ভেতরে কিছু একটা যেন প্রাণপণে চেষ্টা করছে বেরিয়ে আসার, কিন্তু কোনো এক অদৃশ্য দেওয়ালের ধাক্কা খেয়ে ছিটকে পড়ছে বারংবার। পুরো জঙ্গলটা কাঁপতে লাগলো থরথর করে, আর সেই সাথে সেই দিক বেদিক বিদীর্ণ করা পৈশাচিক হুঙ্কার। জঙ্গলের ভেতরে থাকা সকল জীবও যেন আতঙ্কে শুকিয়ে গিয়েছে এক কোণে। যেন এক বড় বিশাল এই অরণ্যে কোনো জীবনের অস্তিত্ব নেই। হঠাৎই অনুভব করলাম আমার হাতে ধরে থাকা লাঠিটা ধীরে ধীরে গরম হয়ে উঠেছে। মনে মনে প্রমাদ করলাম, দীর্ঘদিন ধরে এই পথে আমি কত বিচিত্র ঘটনার মুখোমুখি হয়েছি। আমি জানি এই লক্ষণ ভালো নয়। জঙ্গলের ভেতরে যে অপশক্তিই বন্দী হয়ে থাক না কেন, সে ঠিক বুঝতে পেরেছে তার বন্দিত্বের কারণ আর কিছুই নয়, বরং এই লাঠি। আর সেই কারণে সে এখন মূল উৎসকেই বিনাশ করতে চায়। মন্ত্রের গতি আমি বাড়িয়ে দিলাম। লাঠিটা এখন আরো বেশি গরম হয়ে উঠেছে, হাতে ফোসকা পড়ছে। হয়তো আর কিছুক্ষণ এভাবে থাকলে আমি নিজেই হাত সরিয়ে নেব। এমন সময় অনুভব করলাম হাতে ধরে থাকা লাঠিটা ধীরে ধীরে আবারও আগের তাপমাত্রায় ফিরে আসছে, আর সেই সাথে কমে আসছে প্রলয়ের গতি। দেখতে দেখতে সবকিছু শান্ত হয়ে গেল। গোটা অরণ্য যেন আবারও ফিরে পেল তার নিজস্ব গতি। দূরে ডেকে উঠল শিয়ালের দল। মাথার ওপর দিয়ে উড়ে গেল কোনো এক নিশাচর পাখি। আর তারপরে অরণ্যের বুক ফুঁড়ে চারিদিক কাঁপিয়ে ভেসে আসলো একটা আর্ত চিৎকার। কিন্তু এই একবারই যে চিৎকারটা আমি শুনেছিলাম সেটা আর কখনোই শুনিনি। এতটাই ভয়ঙ্কর আর নির্মম সেই আর্তনাদ। খানিকক্ষণ সেইভাবেই বসে থাকলাম, যেন নড়তে ভুলে গিয়েছি। কতক্ষণ সময় কেটেছে তা আমি জানি না। ঘোর কাটলো পাখিদের কিচিরমিচির ডাকে। চোখ খুলে দেখলাম চারিদিক ফর্সা হয়ে এসেছে। এবার ফিরতে হবে। কিছুটা হেঁটে কিছুটা দৌড়ে আমি যখন মন্দিরের চাতালে এসে দাঁড়ালাম, তখনও গ্রামের লোকের ঘুম ভাঙেনি। শিবশক্তি চাটুর্যের ঘরের দরজা হাট করে খোলা। খোলা দরজার ঠিক সামনে বিছানার ওপরে বসে দেওয়ালে হেলান দিয়ে বসে আছেন শিবশক্তি চাটুর্যে। দুই চোখ তাঁর বন্ধ, কিন্তু সেই চোখ বন্ধ চোখের দিকে তাকিয়ে এই বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। চোখের বন্ধ পাতা দুটো ঢুকে আছে কোটরের ভেতর। দেহে প্রাণের অস্তিত্ব নেই। মনে পড়ে গেল ওনার বলা গতকাল বিকেলের কথাটা। অনেক কিছুর হিসেব মেলানো বাকি, যেতে হবে। যেতে হবে, কিসের হিসেব মেলানো বাকি সেটা তখন বুঝতে না পারলেও আমি এইবার বুঝলাম। কেনই বা তিনি বলেছিলেন যে অনেক ঋণ এবার কিছুটা কমবে। কমলও তাই, কিন্তু সে কেবলই কিছুটা। যে ঋণ শোধ হলো জীবনের বিনিময়ে, সে
সেটার পরিণাম কি এতই অল্প? জানি না। তারানাথ থামল। দেখলাম তার দুই চোখের পাতা কেমন যেন ফ্যাকাশে হয়ে আসছে। চোখের মনিতে জমা হচ্ছে জলের কণা। রঘু যে সেই রাতেই মারা গিয়েছে সেটা বুঝলাম তখনই, কিন্তু সে মৃত্যু যে কতটা ভয়ানক তা আর জানতে ইচ্ছা করল না। আমার বন্ধু কিশোরী সেনও নীরবতা পালন করছে। হাতের ঘড়ির দিকে তাকালাম, সময় বয়ে চলেছে। এবার আমাদের উঠতে হবে। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প মৃত্যুর আগের রাত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি গল্পতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।